ট্রাম্পের ডিপ স্টেট যুদ্ধ, জেলেনস্কির মাথায় হাত, পুতিনের শর্ত মেনে নিতে বললেন ট্রাম্প। পাকিস্তানকে নিয়ে মোদির নির্বাচনী স্ট্যান্ড, এবার চীনের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক মিসাইল। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিশ্বদা, দর্শকদের কমেন্টটা চটচট পড়ে তারপর আমরা মূল অনুষ্ঠানে দিয়ে যাচ্ছি। কিছু ব্রেকিং আছে, মূলত দর্শকদের জন্য অনুষ্ঠানটা। একজন দর্শক লিখছেন, উনি ওনার আইডি দিয়ে লিখেছেন, আইডি তার নামটা প্রকাশ করেননি, তা আমরা সেই নামটা প্রকাশ করছি না। তিনি লিখেছেন, এই যুদ্ধে ভারত যার হাতে, আগামী দিনে বিশ্ব চাবিকাঠি তার হাতে। উনি ইন্ডিয়া, পাকিস্তান, চায়নার সাথে যে আমরা করেছিলাম ওইটা বলতেছে তারা। এমডি দিলার হোসেন নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ট্রাম্প এবার জেএনজির খপ্পরে পড়েছে, তার দেশে যে বিক্ষোভ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব কিছুটা। দেবব্রত বর্মন লিখছেন, হুমকিতে যখন কোনো কাজ হলো না তখন ট্রাম্প আক্ষরিক অর্থে ভারতকে তেল দিতে চাচ্ছে। এটা নিয়ে ভালো বলেছেন, গতকালের পর্বে যেটা আমরা করলাম। জ্বালানি তেল নাকি মর্ডন, আমরা যে মানে বিগত দিনে যে তেল দেখেছি, আমরা অভ্যস্ত যে তেল দেখে। আচ্ছা, সঞ্জীব ধর নামে আরেকজন দর্শক লিখছেন, এটা পাকিস্তানের না চীনের মাদ্রাসা ছাপ, পাকিস্তানের দ্বারা এটা সম্ভব না। কালকের যে স্যাটেলাইটের কথা বললাম সেটা। আরেকজন দর্শক, সর্বশেষ দর্শক লিখছেন, এবার পাকিস্তান 8 ঘাট বেঁধে নামবে ভারতের সাথে যুদ্ধে, পাকিস্তানের সাথে কয়েকটি দেশ থাকবে, ছায়া যুদ্ধ করবে। এটা উনি আশঙ্কা করছেন, কিন্তু আমরা চাই না যুদ্ধ, আমরা যুদ্ধ চাই না। আচ্ছা দাদা, শুরু করেন। যে লোকটা ডিপ স্টেট যে বলা হয় সবচেয়ে বেশি ব্যবহার করেছে, তার মুখে আবার এটার বিরোধী আসলে হচ্ছে এটা কি, তার নিজের প্রশাসনের বিরুদ্ধে যে ক্ষমতার লড়াই, এটা কোন পর্যায়ে আছে। তারপরে আমরা ইউক্রেনে ঢুকে যাব। ইউক্রেন থেকে বের হয়ে আপনার যদি সময় থাকে তাহলে আমরা একটু ভারত থেকে ঘুরে চীনে চলে যাব। সময় তো হবে, আপনার সময় হবে। ঠিক দর্শক, আপনারা কিন্তু এতগুলো ফ্লাইট পাবো কিনা ঠিক টাইম না, আমাদের খবর সংযোগের রেড ভিসা আছে, সমস্যা নেই। ধরেন মার্কিন মিলিটারি কমপ্লেক্স, এটাকে তুলনা করা হয় ডিপ স্টেটের সমমান হিসাবে। তার মানে আপনি বুঝতে পারবেন যে ডিপ স্টেটের ব্যাপ্তি কতটুকু, কত গভীরে। হ্যাঁ, ডিপ স্টেট কখন শুরু হয়? ডিপ স্টেট তো ধারণাটা প্রথম যুক্তরাষ্ট্র প্রয়োগ করা হচ্ছে তুরস্কের এগেইনস্টে, তাই তো? বিষয়টা তো তাই। তো তখন যুক্তরাষ্ট্র সফল না হলেও এর পরের বারগুলোতে যুক্তরাষ্ট্র সফল হয়েছে, এবং প্রায় প্রতিবার। এবং মিশরের সিসি থেকে শুরু করে আরব বসন্ত যেসব সফল ফর্মুলা আপনি বলতে যাচ্ছেন তাদের জন্য, ডেফিনেটলি সফল ফর্মুলা। যে মিলিটারি কমপ্লেক্সের চেয়েও যুক্তরাষ্ট্রের সফল ফর্মুলা ডিপ স্টেট। এবং ডিপ স্টেট বাস্তবায়ন হয়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার সহায়তার নামে। ইউএসএআইডি যে দেশে আছে প্রকল্পগুলো নিয়ে আসে, এই সব কয়টা প্রকল্প হচ্ছে ডিপ স্টেটের, একদম সব কয়টা ডিপ স্টেট। সূচনা হয় 8 থেকে। ইউএসএ মানে সহায়তার আড়ালে হচ্ছে ডিপ স্টেট বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। আচ্ছা, ঠিক আছে, একদম ক্লিয়ার। এখন যেটা হচ্ছে যে ট্রাম্প একদম ডিপ স্টেটটা সারা দুনিয়া জুড়ে একদম নজিরবিহীনভাবে কাজে লাগিয়েছে। এটা আমরা কিন্তু বিগত দিনগুলো যদি দেখি, তাহলে এর আগে জো বাইডেনও সেম কাজ করেছে, ওবামার সময় কিছুটা করেছে। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই জিনিসটা সবচেয়ে কম ব্যবহার করেছে তিনি হচ্ছে বিল ক্লিন্টন। আচ্ছা, বিল ক্লিন্টন তার 2 দফায় দেখবেন যে পৃথিবী মোটামুটি খুব শান্ত ছিল। কারণ হচ্ছে কি, এই জিনিসটাকে ব্যবহার করে নাই বিল ক্লিন্টন। ঠিক আছে, শান্তির জন্যই ব্যবহার করে নাই। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের যে সমর্থকরা যে হামলা চালালো, তারপরে হচ্ছে ধরেন যে ট্রাম্প বিরোধী সরকারি কর্মকর্তাদের ভূমিকা, এই যে যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী আন্দোলন, এইসব জিনিসের পিছনে যাতে না হয়
এই জন্য ট্রাম্প হচ্ছে তার নিজের প্রশাসনের মধ্যে ডিপ স্টেট চালায়। আচ্ছা, যে তার নিজের প্রশাসনের মধ্যে, নিজের দেশের মধ্যে, নিজের সরকারের মধ্যে আরেকটা সরকার তৈরি করে ফেলে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করে ফেলে। সে রাষ্ট্রের জন্য কতটুকু হুমকি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ট্রাম্প প্রশাসন তার 40 জন কর্মকর্তা, হ্যাঁ, কোর কমিটি করেছে যারা হচ্ছে এই কাজগুলো পরিচালনা করে, বাস্তবায়ন করছে। ঠিক আছে, এর জন্য ট্রাম্পের যে কাজ, ট্রাম্প কি করেছে, অনেকগুলো নির্বাহী, আমরা যদি দেখি এই জানুয়ারিতে ট্রাম্প হচ্ছে শপথ নেওয়ার পর প্রচুর নির্বাহী আদেশে সই করেছে। এটা কিন্তু নজিরবিহীন, এবং এর অনেক ক্ষেত্রে কংগ্রেসকে পাশ কাটিয়ে করেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেটা ট্রাম্পের প্রেসিডেন্টের এখতিয়ার বহির্ভূত, সেইটাকেও ট্রাম্প হচ্ছে সই করেছে। তো এই জিনিসগুলো সব কয়টাই ওই কাজ একটাই। হ্যাঁ, ধরেন যে জেমস কমিকে চিনেন? জি, হ্যাঁ, FBI এর সাবেক পরিচালক। হ্যাঁ, তো যে তিনি তো একসময় হচ্ছে আপনার ধরেন যে ট্রাম্পের কাছের মানুষও ছিল। ঠিক আছে, বা অ্যান্থনি ফাউচি হোয়াইট হাউসের উপদেষ্টা ছিল। সে হচ্ছে আপনার কি বলে যুক্তরাষ্ট্রের যে ট্রাম্পের আগের প্রেসিডেন্ট জো বাইডেনের যে ছেলে, যেটা ওই যে হান্টার, যেটা অস্ত্র নিয়ে ধরা খাইল আর কি, মাদক নিয়ে ধরা খাইল, এই হান্টার পর্যন্ত, হ্যাঁ, এই ইয়ে ছিল, টার্গেট ছিল ট্রাম্পের এই ডিপ স্টেটের আওতায়। এটা কিন্তু বিষয়টা কিন্তু ছোট না। এখন এই যে যুক্তরাষ্ট্রের যে এই যে বর্তমান যে আন্দোলন, হ্যাঁ, নো কিং, তাই তো, নো কিং আন্দোলন, এই যে যুক্তরাষ্ট্রের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু একটা কারণে না, এই জিনিসগুলো তো আর বাকি থাকে নাই, জমতে প্রত্যেকটা জিনিস জমতে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন দেখেন সোশ্যাল মিডিয়া, যুক্তরাষ্ট্র হচ্ছে বিভিন্ন দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছে। হ্যাঁ, তার দেশেও সেই জিনিসটা তো তার দেশেও হচ্ছে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে, হ্যাঁ, এই ডিপ স্টেট তত্ত্ব নিয়ে তো দেশে দেশে আপনার সমালোচনা আছে, হ্যাঁ, ক্ষোভ আছে, কিন্তু আসলে কারো কিছু। রবার্ট কেলি, যিনি রাজনৈতিক বিশ্লেষক, রবার্ট কেলির একটা কথা আছে, সেটা হচ্ছে এইরকম, ট্রাম্প প্রশাসন এখন নতুন মতাদর্শের সংঘর্ষে চলছে। জিনিসটা কিন্তু খুব সহজেই আপনি নিজের বিরুদ্ধে লড়াই করেন। এটা কেমির এই কথার কিন্তু অনেক বড় মিনিং। এটা আসলে আলোচনা করতে ওখানে ওই পর্যন্ত যেতে চাই না, কারণ অনেক সময়ের দরকার। হ্যাঁ, এখন দেখেন এই যে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করছে এই যে ট্রাম্পের নো কিং আন্দোলন, এইটা নিয়ে ট্রাম্প হচ্ছে যে কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে যে এটা অন্য একজনের কাজ, একজনকে টার্গেট করে ট্রাম্প এক্সে পোস্ট দিয়েছে। তো এই মূলত জিনিসগুলো কিন্তু না, মূল জিনিসগুলো কিন্তু এই যে ট্রাম্পকে টার্গেট করে, বিষয়টা টার্গেটের না। ট্রাম্পের যে ভূমিকা, যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের ইতিহাসে এই ভূমিকা নাই, যে নিজের জন্মদিনে সামরিক অস্ত্র প্রদর্শন করা। এটা কোনো দেশের রাজা, কোনো দেশের বাদশা তারা করতে পারে। কিন্তু এখন যদি আমার দেশের প্রধানমন্ত্রী বা আমার দেশের প্রেসিডেন্টের যদি জন্মদিনে যদি এরকম আয়োজন করা হয়, তাহলে সেটার অবশ্যই প্রশ্নের মুখে পড়বে। ঠিক সেরকম বিষয়টা তো একই, এই জিনিসটাই মানুষ মানবে না। এখন এই ডিপ স্টেটের যে শিকার, এই শিকার তো যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মানুষ নিজেরাই তাদের জিনিসে তারা নিজেরাই, হ্যাঁ, এটার ভুক্তভোগী। আচ্ছা, যদিও সিআইএ তার নিজের দেশের মানুষের বিরুদ্ধে অপারেশন চালাতে পারে না বলে এটা মার্কিন সংবিধানে আছে, কিন্তু জিনিসটা হচ্ছে কি, এইটা থাকার কারণেই হচ্ছে এই গণধরা বা গণগ্রেপ্তার, এই জিনিসগুলো করতে পারছে না হইলে পরে তো তছনছ করে ফেলতো, আইনে বাধা আছে। আচ্ছা দাদা, আমরা এটা তো সাংবিধানিকভাবে করে দিয়েছে। এখন আমরা একটু ট্রাম্প জেলেনস্কি বৈঠক কয়েকদিন আগে হয়েছে, এখানে জেলেনস্কির ভাষা একরকম, ট্রাম্পের ভাষা একরকম। ট্রাম্প পুতিনের হয়ে কথা বলছে, জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কথা বলছে, এবং সর্বশেষ দুটো আপডেট আছে সহ আপনি এটা দেন। আপডেটটা হচ্ছে ইউক্রেনের একটা নিউজ আমার চোখে পড়লো, আপনি আমাকে দেখালেন এই যে অনুষ্ঠানের ফাঁকেই, যে ইউক্রেনের সব সহায়তা বন্ধ করে দিচ্ছে ট্রাম্প, একটা ঘোষণা আসছে। আর একটা হচ্ছে জেলেনস্কির বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে ক্ষোভ বাড়ছে, প্রকাশ্যে
অপকাশে বা সোশ্যাল মিডিয়া যেটাতে আমরা বলি। তা আপনি বৈঠকটা অল্প বলে তারপর এই দুইটা ডিটেলস বলেন। ইউক্রেন যুদ্ধ যেদিকে যাওয়ার কথা, মানে পুতিন যেমনটা চেয়েছিলেন তাই হচ্ছে। কারণ হচ্ছে কি, পুতিন চেয়েছিল কি, পুতিন চেয়েছিল ইউরোপে এই জাগরণটা সৃষ্টি হোক, যে আমার ট্যাক্সের টাকায় তুমি আরেক দেশকে তুমি সহায়তা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি কে? তা ভালো কাজে সহায়তা না, যুদ্ধে। এই জিনিসটাই এখন ইউরোপে একটা গণজাগরণ সৃষ্টি হচ্ছে। ফলে হচ্ছে কি, ইউক্রেন যে জেলেনস্কির যে স্ট্যান্ডবাজি, এই স্ট্যান্ডবাজিটা এখন বন্ধ হবে আর কি। তো যেটা হচ্ছে কি, আমেরিকানরা চায় যে জেলেনস্কিকে আর কোনো ধরনের সহায়তা যুক্তরাষ্ট্র না দিক, এবং সম্ভবত এইটাই ঠিক হচ্ছে যে যুক্তরাষ্ট্র আর জেলেনস্কিকে কোনো সহায়তা দেবে, ইউক্রেনকে কোনো সহায়তা মানে সামরিক সহায়তা দেবে না এটা। কিন্তু যেটা হচ্ছে যে সামরিক সহায়তা দিবা না, তাহলে অস্ত্র বিক্রি করবা, এই বিষয়টা কি? আপনাকে মাগনা দিব না, কিনতে হবে। আগেরগুলো তো বিক্রি করছে, ইউরোপের মাধ্যমে বিক্রি করছে সে। তার মানে এখন জিনিসটা রাষ্ট্রের অস্ত্র ইউরোপ কিনছে, তারপর সেটা ইউক্রেনকে দিছে। এখন দেখেন, এতদিন পর্যন্ত ট্রাম্পের কাছে জেলেনস্কির আবদার ছিল টমাহক মিসাইল। হ্যাঁ, মানে ট্রাম্প হয়েছে মামার বাড়ি, হোয়াইট হাউস হয়েছে মামার বাড়ি, এত বড় একটা খেলা চাইছে, মামার বাড়ি সব আবদার করা যায়। সেটাই তো ট্রাম্প হচ্ছে নিজে বাঁচার জন্য টমাহক দিবে না। উল্টা ট্রাম্প যেটা বলছে, হ্যাঁ, যে তুমি পেট্রিয়ট কেমন, মানে তুমি নিজেকে আগে ডিফেন্সে আনো, এর জন্য কি করো, তুমি হচ্ছে পেট্রিয়ট নেও আরো 25টা। হ্যাঁ, 25টা পেট্রিয়ট নিলে কি হবে, এই এয়ার ডিফেন্স সিস্টেম নিলে ইউক্রেনের আকাশ সীমা সুরক্ষিত হবে। বিষয়টা তো তাই। হ্যাঁ, পেট্রিয়টের গুলি লাগবে না, সেটাই তো কথা। ওই রসদ আসবে কোত্থেকে? বাকি রসদ বিক্রি করা হচ্ছে মূল জিনিস। হয়তো দেখবেন যে ওই পেট্রিয়ট একটু বেশি আছে ট্রাম্পের কাছে, চিন্তা করছে এগুলো বিক্রি করে দিলেও আপাতত কোনো ক্ষতি নেই, তো ওই জিনিসটা সেল করে দিল। এখন দেখেন, খালি এইটাই না, এর আড়ালে ট্রাম্প যে কাজটা করেছে, হ্যাঁ, ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছে যে যদি সমঝোতা না হয় যুদ্ধে, এই যুদ্ধ যদি বন্ধ না হয়, আগামী শীতে ইউক্রেনকে কোমায় পাঠিয়ে দিবে রাশিয়া। এর আগে তুমি পুতিন যে শর্ত দিয়েছে, এই শর্ত মেনে নাও, যুদ্ধটা থামাও। হ্যাঁ, পুতিনের শর্ত কি, পুতিন যতটুকু ভূমি দখল করেছে সেই ভূমি পুতিন ছাড়বে না, 1 ইঞ্চি, এটা রাশিয়ার দখলেই থাকবে। তার মানে কি হচ্ছে, ভূমির বিনিময়ে শান্তি। বিষয়টা তো তাই। কথাটা তো শোনা লাগছে। এটা ফিলিস্তিনির এতে ছিল। হ্যাঁ, ইয়াসির আরাফাত ভূমির বিনিময়ে শান্তি চুক্তি করেছিল ইসরায়েলের সাথে, কিন্তু আলটিমেটলি ইসরায়েল সেই চুক্তি রাখে নাই। এখানে পুতিন রাখবে কিনা এটা আমরা ভবিষ্যতের দিকে চোখ রাখবো। আচ্ছা, তো যেটা হয়েছে এখন, এখন এর জন্য হচ্ছে কি, জেলেনস্কি গুসা কেন মাওবাদীর উপরে? জেলেনস্কি বলছে যে যুক্তরাষ্ট্রের আর কোনো সহযোগিতা আমরা নিব না। যখন বলছে যে পুতিনের শর্ত মেনে নেওয়ার হুকুম, এখন দেখেন যে তার মানে কি হলো, যে ট্রাম্প কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে, যে জেলেনস্কি তুমি যতই নাচানাচি করো, যুদ্ধবিরতি হবে, কিন্তু রাশিয়ার দখল করা অঞ্চল রাশিয়ার কাছে রেখে। একদম স্পষ্ট, মোটা দাগে একদম সোজা। এবং এই বিষয় নিয়ে কিন্তু ট্রাম্প পুতিনের সাথে এক দফা কথা বলে ফেলছে, অলরেডি বলে ফেলছে। সেদিন 2.5 ঘন্টা যে ফোন আলাপ হলো। আচ্ছা দাদা, আপনাকে একটু থামাচ্ছি, আমি এখন ইন্ডিয়া পাকিস্তানের দিকে চলে যাচ্ছি। সেখানে মোদি আপনার দীপাবলিতে একটা বার্তা দিয়েছে। 1 মিনিটে শেষ করি এই জায়গাটা, বলেন। দেখেন তারপরে প্রশ্নটা ছুড়ে রাখুন, এখন তাইলে কি দাঁড়ায় এই বৈঠক, বুদাপেস্ট বৈঠকের আগে, মানে এই যে ট্রাম্পের ফোন আলাপ পুতিনের সাথে, ট্রাম্প জেলেনস্কিকে হুকুম তামিল করলো, জেলেনস্কি গুসা করলো, তার মানে কি দাঁড়ায়? মানে এটা কি আপনার কি মনে হয় না বিষয়টা হচ্ছে অবশেষে ইউক্রেন আত্মসমর্পণ করতে যাচ্ছে? হ্যাঁ, আবার এই কথা বলছে, মানে বিষয়টাকে ছোট করে দিল না আর কি, যে কারণে চুক্তি বলতেছে। বাস্তবতা তো তাই একদম ছোট করে বলা। ঠিক আছে, এখন কি জেলেনস্কি কূটনৈতিক ভারসাম্য করতে কি করবে?
আবার ইউরোপের কাছে দৌড়াবে। ইউরোপ তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়া কোনো সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে ছাড়া কথা বলবে? কোনো কথা বলবে না তো। না। তাহলে কি দাঁড়ায় এখন? ট্রাম্প তো আর এমনি এমনি রাশিয়ার প্রস্তাবে রাজি হয় নাই না। রাশিয়া নিশ্চয়ই বলছে যে তোমরা $100 বিলিয়ন সামরিক সহযোগিতার আড়ালে $500 বিলিয়ন খনিজ চুক্তি করে নিছো ইউক্রেনের সাথে, আর আমি যে জায়গা দখল করছি তুমি আমাকে বলতেছো যে আমার জায়গা ছেড়ে দিতে, দখল করা জায়গা ছেড়ে দিতে। এটা কি মামার বাড়ি পাইছো? মস্কো কি মামার বাড়ি না ক্রেমলিন মামার বাড়ি যে আবদার করে বসে আছো? যে কারণে হচ্ছে কি ট্রাম্প বুঝতে পারছে যে কোনো লাভ নাই ভয় দেখায়। হ্যাঁ, সর্বশেষ যেটা হচ্ছে কি দেখেন, এখন এইখানে কথা বলতে গেলে আপনি যেটা ভারতের কথা বলছিলেন, আরেকটা কথা বলি। ভারতকে নতুন জায়গায় দিছে, এর আগের বার দিছিল যে ভারত রাশিয়ার সাথে 8 চুক্তি করছিল। হ্যাঁ, 8 চুক্তি। হ্যাঁ, এইবার যদি আবার যদি হুমকি দেয় দেখবেন আনলিমিটেড চুক্তি করে, চীনের মতো আনলিমিটেড চুক্তি করে বসে থাকবে। তখন দেখা যাবে কি, হ্যাঁ, ট্রাম্পের মাথায় হাত, তারপরে তার ভবিষ্যৎ যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব তাদের মাথায় হাত। কারণ হচ্ছে শীতলদের ভুল তো এই 20 বছর মাসুল দিছে। এখন হচ্ছে যে এই ট্রাম্পের এই যে ভুল চাল ভারত ইস্যুতে, এই ভুল চালের কারণে আরো কত বছর যুক্তরাষ্ট্রকে ভোগান্তিতে পড়তে হয় সেইটা দেখার বিষয়। কারণ হচ্ছে কি, ভারত দ্বিপাক্ষিক খেলা খেলছে, যুক্তরাষ্ট্রের সাথে এক বেটে খেলছে, আবার ইউরোপীয় ইউনিয়নের সাথে আরেক বেটে খেলছে। যে কারণে হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র এই দুই ইস্যুতে এক হতে পারছে না। দুইভাবে আপনি ভারতের সাথে ঢুকে গেলেন। মোদির কথাটা সংক্ষেপে বলেন। উনি দীপাবলিতে একটা বার্তা দিয়েছে, ওই অপারেশন সিন্দুর দেবে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসেছে। এটা একটু সংক্ষিপ্ত করেন। এটা কি ওনার নির্বাচনী স্ট্যান্ড কিনা? এটা তো সামনে নির্বাচনী স্ট্যান্ড বটেই। আচ্ছা, নির্বাচন বলতে এটা তো মোদির এই সরকারের তো মাত্র গেল 2 বছর। হ্যাঁ। তো যেটা হচ্ছে যে আগামী নির্বাচনের খেলা তো এখন থেকে শুরু করতে হবে এবং বিভিন্ন স্টেটে তো নির্বাচন হয়ে যাচ্ছে প্রতিদিন। না, এইগুলো তো হচ্ছে আপনার ধরেন যে রাজ্যসভা নির্বাচন তো আছেই। রাজ্যসভা নির্বাচন তো আপনার কেন্দ্রের নির্বাচনের উপরে একটা বড় ভূমিকা রাখে। এইটা একটা। আগামীতে হয়তো দেখা থাকবে যে মোদি নাই, সেই ক্ষেত্রে মোদির তো পরবর্তী তার যে উত্তরাধিকার তাও শাসন করতে পারবে। আপনার কি মনে হয় যে মোদি যেভাবে ভারতকে ধরে রাখছে, হ্যাঁ, রাহুল গান্ধী এইভাবে ধরে রাখতে পারবে না? তখন তার স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, হাত থেকে কৌশল চেঞ্জ হবে। এবং মজার বিষয় হচ্ছে কি, অনেক কিছুই ফসকে যাবে। কারণ মোদি যে ইস্যুতে যেভাবে কথা বলে, হ্যাঁ, এই ইস্যুতে রাহুল গান্ধী এখনো ওই পর্যন্ত যেতে পারে না। শুনেন, আন্দোলন এক জিনিস আর রাষ্ট্র চালানো আরেক জিনিস। এটা বহুবার প্রমাণ হয়েছে। কিন্তু মজার কথা, আমি যদি আমাদের দেশ দিয়ে যদি কথা বলি, হ্যাঁ, আন্দোলনের জন্য, হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করতে পারে কিন্তু দেশ চালাইতে পারে না। হ্যাঁ, সেটাই। এই যে এটা তো আমরা হচ্ছে গত 16 বছরই দেখলাম। আচ্ছা, আপনার এখন পর্যন্ত পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া আসেনি? পাকিস্তানের প্রতিক্রিয়া আসলে আমরা এই বিষয়ে একটা এপিসোড করে ফেলবো, আপনাদের কথা দিচ্ছি। এখন দেখেন, এখন আমরা চীনে চলে যাই। দাদা, আমাদের চীনে যেতে হবে। চীন থেকে ডাক আসছে। এখন বলেন, চীনের উপরে যে আবার এই যে 150% শুল্কের খেলা খেলে যাচ্ছে, এটা দিয়ে আমরা শেষ করি। মানে শেষ মিসাইল বলতেছে যে ট্রাম্পের শেষ মিসাইলটা ছেড়ে দিছে। মিসাইলটার নাম হচ্ছে ট্যারিফ। এটাতে কাজ না হলে এটাও ফ্লপ। দেখেন, 30% সাথে যোগ করলেন 100%, হলো 130। হ্যাঁ, হলো 130। এরপরে আরো 25% এই তো হিসাব। 30%-এর পরে যে 100% আপনি যোগ করছিলেন, সেই 100% কি কার্যকর করতে পারছেন? এখনো পর্যন্ত কার্যকর করেন না। বারবার ট্যাকও করেন কেন? ট্যাকও করে তো লাভ নাই। শুনেন, পছন্দ করে এই শব্দটা ট্যাকও। হ্যাঁ, পছন্দ করতেছেন ওনারা। হ্যাঁ, শুনেন, এটা হচ্ছে ট্যাকও করা। চীনকে ভয় দেখানো। চীন কি ভয় পায়? চীন জানে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে যদি না ঢুকে, হ্যাঁ, তাহলে যুক্তরাষ্ট্রের বাজার কোন দিকে যাবে এটা চীন জানে। কারণ চীনের বাজার তো নাই, এত সস্তায় এত জিনিস, আর এত আপনার তাদের বানানো হয়, আপনার ইলেকট্রনিক্স এইগুলো কই থেকে যাবে? আপনার কি মনে হয় যে ভিয়েতনামের ওই ক্ষমতা আছে? কখনোই না। তাইওয়ানের ওই ক্ষমতা আছে? ও তাইওয়ানকে নিয়ে ট্রাম্প আবার বলছে যে তাইওয়ান কোনোদিন দখল করবে না চীন। চীন এই কথা আমাকে বলছে। এই যে এটা তো ওই যে রাশিয়া থেকে ভারত তেল কিনবে না, এই কথা আমাকে বলছে।
তো সুপ্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি আমরা আমাদের পর্বটা। আজকে অনেকগুলো সেগমেন্ট নিয়ে হয়েছিল, একটু লম্বা হলো। আপনারা এখান থেকে কোন সেগমেন্টটা পছন্দ করেছেন আপনারা আমাদের জানাবেন। আর নতুন করে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে কমেন্টে করবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে। তখনও আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।